প্রাকৃতিক দুর্যোগ, ভূমিকম্প, ঘূর্ণিঝড়, বন্যা কিংবা দাবানল এসব দুর্যোগ কখনো কোনো ঘোষণা দিয়ে আসে না। এক মুহূর্তেই সবকিছু ধ্বংস হয়ে যেতে পারে। বাড়ি, রাস্তা, স্কুল, হাসপাতাল, এমনকি প্রাণ পর্যন্ত। কিন্তু খেয়াল করুন, একই ধরনের দুর্যোগে এক দেশ ধ্বংসস্তূপ থেকে উঠে দাঁড়ায় খুব দ্রুত, আর অন্য দেশ সেই ধ্বংসেই আটকে পড়ে বহু বছর। কোনো দেশে হাজার হাজার মানুষ মারা যায়, আবার কোনো দেশে গুটি কয়েক মানুষ মারা যায়। কিন্তু প্রশ্ন হচ্ছে, কেন এমন হয়? একই প্রাকৃতিক দুর্যোগ, অথচ সম্পূর্ণ ভিন্ন পরিণতি। আজকের ভিডিওতে আমরা খুঁজে দেখব কেন কিছু দেশ দুর্যোগের পর দ্রুত ঘুরে দাঁড়ায়, আর কিছু দেশ পড়ে যায় অব্যবস্থা, দারিদ্র্য আর দীর্ঘমেয়াদী সংকটে। প্রাকৃতিক দুর্যোগ কখনো ঠেকানো যায় না, কিন্তু একে সামাল দেওয়া যায়। তার জন্য প্রয়োজন সঠিক প্রস্তুতি, পরিকল্পনা আর সঠিক সময় রেসপন্সের মাধ্যমে। উদাহরণস্বরূপ, যদি আফ্রিকার দেশ হাইতির ভূমিকম্প সম্পর্কে বলি, তাহলে হাইতিতে 2010 সালের 7 মাত্রার ভূমিকম্পে মারা যায় প্রায় 2 লাখ মানুষ। কিন্তু একই বছর চিলিতে 8.8 মাত্রার ভূমিকম্পে মৃত্যু হয় মাত্র 500 জনেরও কম। অথচ হাইতির থেকে চিলিতে ভূমিকম্পের মাত্রা বেশি ছিল। যদি আরেকটা উদাহরণ দিতে চাই, তাহলে বলা যায় 2011 সালের জাপানের সুনামি ও ভূমিকম্প সম্পর্কে। এই সুনামি ও ভূমিকম্পে জাপানের বিশাল ক্ষয়ক্ষতির পরও দেশটি কয়েক বছরের মধ্যেই নিজেদের পুনর্গঠন করে ফেলে। অথচ ঠিক এখানেই প্রশ্ন, একই বা বড় দুর্যোগ হলেও মৃত্যুর হার কম, ক্ষয়ক্ষতি কম, আবার কিছু দেশে বেশি। এর পেছনে রহস্যটা কোথায়? যদি ছোট করে মূল কারণগুলো বিশ্লেষণ করি, সেগুলো হলো: 1. দুর্যোগ প্রস্তুতির মান ও অবকাঠামো। জাপানের মতো দেশগুলোতে বিল্ডিং কোড অত্যন্ত উন্নত। বিল্ডিং কোড মেনে বিল্ডিংগুলো ভূমিকম্প সহনশীল হিসেবে বানানো হয়, যার ফলে ভূমিকম্পেও বিল্ডিং ভেঙে পড়ে না। এছাড়া নিয়মিত মহড়া হয় স্কুল, অফিস ও হাসপাতালগুলোতে। সেই তুলনায় হাইতি কিংবা বাংলাদেশের মতো দেশে দুর্বল অবকাঠামো, অপরিকল্পিত নগরায়ন এবং দুর্নীতির ফলে বিল্ডিং কোড মানা হয় না। বাংলাদেশেও বিল্ডিং কোড রয়েছে, সেটি বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড নামে পরিচিত। দ্বিতীয়, সরকার ও প্রশাসনের সক্ষমতা। দুর্যোগের সময় একটি দক্ষ, দায়িত্বশীল সরকার কি পরিমাণ গুরুত্বপূর্ণ, তা শুধু দুর্যোগের সময়ই স্পষ্ট হয়। 2010 সালের ভূমিকম্পে চিলি সরকার ভূমিকম্পের পরে দ্রুত উদ্ধার বাহিনী মোতায়েন করে, যার ফলে প্রাণহানি কমে আসে। তৃতীয়, জনসচেতনতা ও শিক্ষা। মানুষ দুর্যোগের সময় কি কি করবে এবং কোনগুলো করা উচিত তা অনেকেই জানে না। জাপানের শিশুরাও জানে ভূমিকম্পে কিভাবে নিজেকে রক্ষা করতে হয়। তবে আসার কথা হচ্ছে, বর্তমানে বাংলাদেশের উপকূলীয় এলাকায় এখন বিভিন্ন স্বেচ্ছাসেবক টিম রয়েছে, তারা এসব বিষয়ে প্রশিক্ষণ ও উদ্ধার কাজ করে থাকে। চতুর্থ, অর্থনৈতিক শক্তি ও আন্তর্জাতিক সহযোগিতা। উন্নত দেশগুলো নিজস্ব অর্থায়নে ক্ষয়ক্ষতি সারিয়ে তুলতে পারে, কিন্তু দরিদ্র দেশগুলো বিদেশি সাহায্যের উপর নির্ভরশীল হয়, যা প্রায়শ দেরিতে আসে বা ভুল ব্যবস্থাপনায় অপচয় হয়। এখন চলুন দেখে আসি বাংলাদেশ ও অন্যান্য উন্নয়নশীল দেশের প্রেক্ষাপট। বাংলাদেশ একসময় ছিল দুর্যোগে বিপর্যস্ত এক দেশ। ঘূর্ণিঝড় মানেই লাখো মানুষের মৃত্যু। কিন্তু গত 20-25 বছরে দৃশ্যপট অনেক বদলে গেছে। 1991 সালের ঘূর্ণিঝড়ে প্রাণ হারিয়েছিল প্রায় 1,40,000 মানুষ। কিন্তু 2020 সালের আমফান বা চিত্রাঙে প্রাণহানি কমে আসে মাত্র 10-12 জনের মধ্যে। এর বিভিন্ন কারণ রয়েছে, সেগুলো যদি বলা যায়, যেমন গত 20-25 বছরে বাংলাদেশে 7,000-এর বেশি আশ্রয়কেন্দ্র নির্মাণ হয়েছে। উপকূলীয় অঞ্চলে স্বেচ্ছাসেবক দলগুলো সাধারণ মানুষদের ওয়ার্নিং এবং বিভিন্ন প্রশিক্ষণ দিয়ে থাকে। দেশের বিভিন্ন নিউজ চ্যানেল এবং মোবাইলে আগাম সতর্ক সংকেত দেওয়া হয়, যার ফলে সবাই দুর্যোগের প্রস্তুতি নিতে পারে। তবে সমস্যা এখনও আছে। অনেক আশ্রয়কেন্দ্র এখনও মেয়েদের জন্য নিরাপদ নয়। জেন্ডার অ্যান্ড ডিজাস্টার রিস্ক রিডাকশন
এই বিষয়ে কাজ করে, তবে সেগুলো যথেষ্ট নয়। শহরে এলাকায় দুর্যোগ ব্যবস্থাপনা এখনো দুর্বল, বিশেষ করে ঢাকা ও চট্টগ্রামের মতো ঘনবসতিপূর্ণ অঞ্চলে। অন্যদিকে আফ্রিকার কিছু দেশ যেমন মোজাম্বিক বা সুদানের কথা যদি ধরা যায়, তাহলে সেখানে দুর্যোগের পরে কয়েক মাস বা বছর ধরে উদ্ধার কাজ করতে হয়। তাদের রয়েছে দুর্বল প্রশাসন, দারিদ্র্য আর রাজনৈতিক ও বিভিন্ন ধরনের সংঘাত, রাজনৈতিক অস্থিরতা। এইসব মিলে দুর্যোগ পরবর্তী সময়ে ঘুরে দাঁড়ানো কঠিন হয়। দুর্যোগ আসবেই, কিন্তু প্রভাব ক্ষমতা গড়ে তুলতে হবে। বড় দুর্যোগ মোকাবিলার জন্য যেসব বিষয় জরুরি সেগুলোর মধ্যে যদি উল্লেখযোগ্য রয়েছে, যেমন দুর্যোগ সহনশীল অবকাঠামো নির্মাণ করতে হবে, শিক্ষা ও সচেতনতা কর্মসূচি পালন করতে হবে, দ্রুত রেসপন্স করা ও উদ্ধার কাজ শুরু করতে হবে, স্বচ্ছ প্রশাসন ও রাজনৈতিক সদিচ্ছা থাকতে হবে, স্থানীয় জনগণের সম্পৃক্ততা গড়ে তুলতে হবে। এর মাধ্যমে যেমন লোকাল কমিউনিটি বেসড বিভিন্ন অর্গানাইজেশন গড়ে তুলতে হবে এবং সর্বশেষ বিজ্ঞান ভিত্তিক পরিকল্পনা এবং গবেষণা ভিত্তিক প্রিপারেশন নেওয়া দরকার। দুর্যোগ সব দেশকেই আঘাত করে, কিন্তু কিছুতেই দাঁড়িয়ে যায় কারণ তারা প্রস্তুত, আর কিছুতেই ধ্বংস হয়ে পড়ে থাকে কারণ তারা অপেক্ষা করে ভবিষ্যতের ঝুঁকি। আপনি কি চান আপনার দেশ ঘুরে দাঁড়ায় নাকি ভেঙে পড়ে? সিদ্ধান্ত আমাদের সবার, নীতি নির্ধারক, সাধারণ মানুষ, ছাত্র, শিক্ষক সবারই। তাই দুর্যোগ নয়, প্রস্তুতি নিয়েই ভাবুন, কারণ বাঁচা না বাঁচা অনেক সময় আমাদের হাতেই।